রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা ক্লাস আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুজ্জামান। আমি প্রতিনিয়ত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলা বিভিন্ন বিগত সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করছি। আপনারা আশা করি উপকৃত হচ্ছেন এবং এই যে প্রশ্নগুলো পরীক্ষায় কিন্তু আসবে, আমি যে অংশগুলো থেকে প্রশ্ন আসবে সেগুলোর উপর টিউটোরিয়াল করেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত ক্লাস দেখবেন এবং উপকৃত হবেন। বিগত বছরের প্রশ্নগুলো আমি সলভ করার চেষ্টা করব। 2014 সালে প্রাইমারি পরীক্ষায় যে প্রশ্ন এসেছিল, অর্থাৎ যে প্রশ্নে আসুক না কেন, কোন ধাঁচের কোন ক্যাটাগরির প্রশ্নগুলো আসে এবং সঠিক সমাধান কি, আমি সেটা দেখানোর চেষ্টা করব। তাহলে আসুন আজকের ক্লাসে কি কি থাকছে সেটা আমরা দেখি। তাহলে 14 সালের একটা পরীক্ষার প্রশ্ন ছিল এরকম। প্রথম প্রশ্ন ছিল, দেখেন, দৃষ্টিহীন কার ছদ্মনাম? ঠিক আছে, দৃষ্টিহীন কার ছদ্মনাম। আমি একটা টিউটোরিয়ালে বলেছি কি কি বিষয়গুলো আপনাদের পড়তে হবে বাংলা অংশ থেকে। এর মধ্যে উপাধি ছদ্মনাম ছিল, সেই উপাধি ছদ্মনাম থেকে দেখেন একটা প্রশ্ন এসেছে, দৃষ্টিহীন কার ছদ্মনাম। এই জায়গায় কিন্তু বানানের একটা তারতম্য আছে এবং ডেজিগনেশনের একটা তারতম্য আছে। এক জায়গায় আছে মধুসূদন মজুমদার, আরেকটা আছে মধুসূদন দত্ত। ঠিক আছে, আমরা সেগুলো খেয়াল রাখবো। মাইকেল মধুসূদন দত্ত, তার ছদ্মনাম কিন্তু এটা না। ঠিক আছে, তাহলে দৃষ্টিহীন হচ্ছে তিনি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, তিনি না, কিন্তু তার ছদ্মনাম এটা না। ঠিক আছে, দৃষ্টিহীন ছদ্মনাম হচ্ছে মধুসূদন মজুমদারের। তাহলে এটা ছিল প্রথম প্রশ্ন। তাহলে খেয়াল রাখবেন, মধুসূদন দত্ত থাকবে, মজুমদারও থাকবে। ঠিক আছে, তাহলে এই মধুসূদন মজুমদারের দৃষ্টিহীন হচ্ছে তার ছদ্মনাম। এটা অবশ্যই কোনটি সাহিত্য অংশ থেকে, দেখেন কোনটি জসিমউদ্দিনের নাটক। তাহলে আমরা দেখছি সাহিত্য অংশ থেকে প্রশ্নগুলো প্রথমেই আছে, কোনটি জসিমউদ্দিনের নাটক? জসিমউদ্দিন লিখেছেন বেদের মেয়ে, বেদের মেয়ে। ঠিক আছে, তাহলে বেদের মেয়ে নাটকটা হচ্ছে জসিমউদ্দিনের, খেয়াল রাখবেন। এরপরে দেখেন, এটাও সাহিত্য অংশ থেকে, প্রতিদিন ঘরহীন ঘরে, কার লেখা? এটা কিন্তু একটা কাব্য। আপনারা জানেন যে বাংলাদেশের শ্রেষ্ঠ আধুনিক কবি হচ্ছে শামসুর রহমান। শামসুর রহমানের অনেক কাব্য রয়েছে। উনি রবীন্দ্রনাথ ঠাকুরের পরে সবচেয়ে বেশি লেখালেখিতে উনি পারদর্শী। ঠিক আছে, বাংলাদেশের শ্রেষ্ঠ আধুনিক কবি বলা হয়েছে ওনাকে। ওনার লেখা অসাধারণ। ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান এবং 71 মুক্তিযুদ্ধ এই সম্পর্কিত এবং নাগরিক জীবনের সমস্যা, উদ্বিগ্ন, হ্যাঁ, তাহলে এই যে অশান্তিগুলো উনি তার কবিতায় দৃষ্টিনন্দন ভাবে তুলে ধরেছেন। তাহলে প্রতিদিন ঘরহীন ঘরে, এটা একটা কাব্য। এটা হচ্ছে শামসুর রহমানের। শামসুর রহমান, ওনার প্রথম কাব্য হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, নিজ বাসভূমে, বিধ্বস্ত নীলিমা, বাংলাদেশ স্বপ্ন দেখে, হ্যাঁ, শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা। এই কাব্যগুলো তার বিখ্যাত। ঠিক আছে, তাহলে প্রতিদিন ঘরহীন ঘরে এটা হচ্ছে শামসুর রহমান। এখানে বানান খেয়াল করবেন, রহমান হবে। ঠিক আছে, রহমান না কিন্তু। এটা একটা গ্রামাটিক্যাল প্রশ্ন। দেখেন, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুকে বলে ড্যাশ বা কি বলে? দেখেন, সমাসের মধ্যে উপমান, উপমিত, কর্মধারয় সমাসের মধ্যে এই জিনিসগুলো আছে। ঠিক আছে, আমরা এখন দেখি, ভ্রমর কৃষ্ণ কেশ, এখানে প্রত্যক্ষ কোনটা, পরোক্ষ কোনটা? আমরা বলছে প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা। তাহলে প্রত্যক্ষ বস্তুটা কি হবে? প্রত্যক্ষ বস্তু দেখেন কেশ, আমার মাথায় আছে প্রত্যক্ষ বস্তু। ঠিক আছে, এখানে কোনটা? শুভ্রটা, সাদাটা। আমার চুল যদি সাদা হয়ে থাকে, তাহলে তুষারটা কিন্তু আমার কাছে নাই। ঠিক আছে, ভ্রমরটা কিন্তু আমার কাছে নাই। তাহলে এখানে কেশ উপমেয় পদ, উপমেয়। আর যদি পরোক্ষ বস্তুর কথা বলে তাহলে সেটা হবে কি? উপমান। এটা খেয়াল রাখতে হবে। প্রত্যক্ষ বস্তু হচ্ছে উপমেয় আর পরোক্ষ পরোক্ষ বস্তু হচ্ছে উপমান। 5 নম্বর প্রশ্ন ছিল, পয়জার। পয়জার অর্থ কি?
পয়জার অর্থ কি? দেখেন আমরা পায়ে যে জুতা বা স্যান্ডেল পরি পাদুকা, সেই পাদুকার প্রতিশব্দ হচ্ছে পয়জা, তাহলে এটা হবে পাদুকা। ঠিক আছে, তাহলে পয়জারের প্রতিশব্দ হচ্ছে পাদুকা। তারপরে দেখেন আরেকটা অর্থ বামে তর, বলছে বামে তর অর্থ কি? তাহলে দেখেন শব্দার্থ প্রতিশব্দের মধ্যে থেকে প্রশ্ন আসতেছে। বামে তর মানে ডান। আমরা বামে আছে বলে মনে করব না যে বামে, বামে তর মানে হচ্ছে ডান দিকে বা ডান পাশে, এটা খেয়াল রাখতে হবে। বামে তর মানে ডান, এটা ওই বাম বলতে এটা ওই বামে বোঝায়নি। ঠিক আছে, এই বামে তর মানে 19 কত নম্বরে এর বিপরীত শব্দ। বিপরীত কি এটাও দেওয়া যায়, মনীষা, এটা সমাসে সন্ধিতে এই শব্দটা আসছে। মনীষা এটা সন্ধিতে আছে, ব্যঞ্জনের মধ্যে আছে নিপাতনের ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে, মনস যোগ ঈশা যদি ভালো হয় তাহলে মনীষা মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি, হ্যাঁ, বুদ্ধিমান ব্যক্তি, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিকে মনীষা। তাহলে এর বিপরীত হচ্ছে নির্বোধ। উত্তর ছিল নির্বোধ। তাহলে এটা মানে যদি জ্ঞানী হয় তাহলে জ্ঞানীর বিপরীত হচ্ছে নির্বোধ, অর্থাৎ বোধ নেই যার, অর্থাৎ কেউ জানে না কিছু। তাহলে এরকম প্রতিশব্দ হিসেবে আসতে পারে বিভিন্ন প্রশ্ন। 8 নম্বরে দেখেন এসেছিল কি, 8 নম্বর প্রশ্ন এসেছিল নির্মলের বিপরীত হলো, এটা 2015 একটা পরীক্ষা এসেছিল, নির্মলের প্রতিশব্দ বিপরীত শব্দ। বিপরীত কি? নির্মলের বিপরীত, নির্মল মানে হচ্ছে শুভ্র, ভালো, পরিষ্কার, হ্যাঁ, একেবারে স্বচ্ছ। তার বিপরীত হচ্ছে পঙ্কিল। পঙ্কিল মানে হচ্ছে নোংরা, কর্দমাক্ত, ঠিক আছে, অপরিষ্কার, সেটা আমরা বলতে পারি। তাহলে নির্মলের প্রতিশব্দ হচ্ছে পঙ্কিল। এটা 2015 সালেও প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় একটা প্রশ্ন দিয়ে এসেছিল। ঠিক আছে, 9 নম্বর দেখেন, এখন মনে করেন আমি গুড় খাবো বা আপনি গুড় খাবেন, এখন গুড়ে বালি পড়ছে, তাহলে আমার খাওয়াটার আশা, আমার আশাটা শেষ হয়ে গেল। তাহলে আমি যে আশা করেছিলাম সেই আশাটা নৈরাশ্যে পরিণত হয়েছে, আশায় নিরাশা। তাহলে আশায় নৈরাশ্য, আশায় নৈরাশ্য। তাহলে আমি যে আশা করছিলাম সেই আশাটা ভেস্তে গেল, গুড়ে বালি পড়ছে। ঠিক আছে, এটা আসলে বাগধারার ভেঙে অর্থ লেখার কোনো সিস্টেম নাই, এটা মোটের উপরে একটা বিশেষ এবং কি বিশিষ্ট অর্থ প্রকাশ করে বাগধারা, এটাকে ভেঙে লিখলে কিন্তু অর্থ হবে না। ঠিক আছে, মুক্তলা, বাগধারা অর্থ কি? উত্তর হচ্ছে প্রসন্ন হওয়া। ঠিক আছে, তারপরে 11 নম্বর দেখেন, এখানেও একটা এরকম এক কথায় প্রকাশ, যার বাসস্থান নেই। এক কথায় কি বলে? এক কথায় বলে যার বাসস্থান নেই, অনিকেত। ঠিক আছে, তাহলে এক কথায় প্রকাশ, বাগধারা, এই যে মুখস্থ পড়াগুলো, আশা করি শিক্ষার্থী বন্ধুরা এগুলো যেন ভুল না হয়। ঠিক আছে, যে কোনো একটা বই থেকে অথবা নবম দশম শ্রেণী থেকে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ কিন্তু অনেকগুলো আছে। বড় একটা যে কোনো গাইড থেকে, বই থেকে আপনার কিন্তু এই মুখস্থ পড়াটা অন্তত মুখস্থ করে রাখবেন। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসলে যেন কোনো রকম আমাদের নাম্বার চলে না যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, মনে করেন এইটা ছিল প্রতিটি বানানটা সঠিক, সেটার ভুলটা ছিল এইটা। ঠিক আছে, তাহলে আমরা খেয়াল রাখবো প্রতিটি বানান হচ্ছে এরকম হবে। প্রতিটি মানে হচ্ছে আকাঙ্ক্ষা, আশা করা, ইচ্ছা করা। আশা বা আকাঙ্ক্ষা হচ্ছে প্রতিটি, তাহলে প্রতিটি সঠিক বানান হচ্ছে এইটা, আর ভুলটা ছিল এখানে বলছে ভুল কোনটা, তাহলে এইটা ভুল ছিল। ঠিক আছে, আর আরো ভুল এইভাবে থাকতে পারে, দুইটা দিদিকার ছিল অথবা এরকম ছিল। ঠিক আছে, তাহলে এই তিনটা কি, আর বাদ বাকি বানানগুলো সঠিক ছিল। এইভাবে ভুল থাকতে পারে, তবে পরীক্ষায় ছিল এইটা, আসলে সঠিকটা হবে এইটা। তাহলে আমাদের ভুলটা যেহেতু আসছে তাহলে আমরা এটা অ্যান্সার করবো, এটা ভুল ছিল, আর বাদ বাকি অন্যান্য বানানগুলো সঠিক ছিল। এরপরে দেখেন যোগ্য না,
এক কথায় কি বলে, অর্থাৎ নিন্দার যোগ্য না, নিন্দা করা যায় না এরকম, তাহলে সেটার কি এক কথায় প্রকাশ হবে অনিন্দ। অনিন্দতে এই যে জপলা আছে, নিন্দার যোগ্য না অনিন্দ, আর নিন্দার যোগ্য নিন্দ বা নিন্দা, এটা আমরা এরকম বলবো। ঠিক আছে, তারপরে দেখেন কোন বানানটি শুদ্ধ। তাহলে বানান শুদ্ধিকরণ থেকে, শব্দ শুদ্ধিকরণ থেকে অথবা বাক্য শুদ্ধিকরণ থেকে আমাদের প্রশ্ন আসতেছে, বেশিরভাগই বানান শুদ্ধিকরণ থেকে প্রাইমারি স্কুলের প্রশ্নগুলোতে এসে থাকে। 2-3টা প্রশ্ন দেখেন বানান থেকে আসছে, তাহলে আমরা সেটা খেয়াল করব। যেমন নিরীহ বানানটা এইটা শুদ্ধ ছিল, আর বাদ বাকি 3টা ভুল ছিল, নয়দেশি রয়দেশি এইভাবে ছিল, অর্থাৎ 2টা দীর্ঘিকার ছিল অথবা আগে দীর্ঘিকার পরে রস্বীকার ছিল, তাহলে এই নিরীহ বানানটা এটা শুদ্ধ, এটা পরীক্ষা ছিল। তাহলে খেয়াল রাখবেন আমাদের এক কথায় প্রকাশ, বাগধারা এবং সমার্থক, বিপরীত শব্দ, হ্যাঁ, এগুলো কিন্তু বেশ অনেকগুলোই প্রশ্ন আসতেছে। যেহেতু এটা মুখস্থ পড়া, আপনাদের বারবার বলছি যে কোনো একটা বই থেকে আপনারা আরো সুন্দর করে পড়বেন, এবং বিগত সালের যে প্রশ্নগুলো এসেছে এটা সলভ করলেও আপনারা অনেক প্রশ্ন কমন পাবেন। আমি সেই ধারাবাহিকতায় এই ক্লাসগুলো আপনাদের উদ্দেশ্যে নিচ্ছি। ঠিক আছে, তারপরে দেখেন বুলবুলিতে ধান খেয়েছে। আচ্ছা, বুলবুলিতে ধান খেয়েছে, এর নিচে দাগ আছে, কোন কারকে কোন বিভক্তি। আমি আলাদা করে প্রত্যেকটা বিষয়ের উপর আবার আলাদা করে টিউটোরিয়াল বানাবো। আমি এই প্রশ্নগুলো সলভ দেওয়ার পরে সেই ক্লাসগুলো করব, আপনারা সেগুলো দেখবেন, যে কারকের উপর নেব, সমাসের উপর নেব, সন্ধির উপর নেব, হ্যাঁ, বাক্যের উপর নেব। তাহলে এই ক্লাসগুলো আপনারা দেখবেন। কারকের যে 6টি কারক রয়েছে, এর মধ্যে কর্তৃকারক, কর্মকারক, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। এর মধ্যে দেখেন ধান খেয়েছে কে, হ্যাঁ, ধান খাওয়া কাজ কে করতেছে? বুলবুলিতে ধান খেয়েছে, ধান খাওয়া কাজ কে করে? বুলবুলি। ঠিক আছে, তাহলে যে কাজ করে তাকে আমরা কি বলবো? কর্তা, সাবজেক্ট, উদ্দেশ্য। তাহলে ধান খাওয়া কাজ কে করতেছে? বুলবুলি। তাহলে এখানে কর্তৃ, যে কাজ করে সে হচ্ছে কর্তা বা কর্তৃকারক। এখন দেখেন মূল শব্দ হচ্ছে বুলবুলি, এখানে তে বিভক্তি আছে, অতিরিক্ত যে চিহ্নগুলো থাকে সেটা হচ্ছে বিভক্তি। তাহলে কর্তৃকারকে এখানে তে থাকলে সপ্তমী হয়, সপ্তমী বিভক্তি হচ্ছে তে, এ আর অন্তস্থ, এই 3টা হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে কর্তৃকারকে এটা সপ্তমী বিভক্তি হবে। বুলবুলিতে ধান খেয়েছে, ধান খাওয়া কাজ কে করেছে, কে বা কারা, এটা দিয়ে যদি প্রশ্ন করেন তাহলে কর্তৃকারক পাওয়া যাবে, কে বা কারা। আমি যদি বলি ছেলেরা বল খেলে, কারা খেলে? ছেলেরা। কারা দিয়ে প্রশ্ন করলাম, কে ধান খেয়েছে? বুলবুলিতে, তাহলে কে দিয়ে, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তা পাওয়া যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়, এটা খেয়াল রাখবেন। ঠিক আছে, তারপরে দেখেন প্রশ্নগুলো, পদ্ধতি এর সন্ধিবিচ্ছেদ কি? পদ্ধতি এর সন্ধিবিচ্ছেদ, এর সঠিক সন্ধিবিচ্ছেদ দেখেন। সন্ধিতে একটা নিয়ম আছে কি, ত, আমরা ত্বকে এবং খণ্ডত্বকে কিন্তু একই রকম উচ্চারণ করে থাকি। ঠিক আছে, ত খণ্ডত কিন্তু একই, অথবা দ, এই 2টা বর্ণের পরে যদি হ্যাঁ হ থাকে তাহলে ওইটা কি হয়ে যায়? ধ হয়ে যায়। তাহলে ত ও দ এর পরে হ আসলে কি হবে? ধ হবে। তাহলে এটাকে আমি ভাঙি, দেখেন পদ, এই যে দ আছে, এরপরে আছে হতি, হ আছে, তাহলে এই হটা কি হবে? ধ হয়ে যাবেন, দেখেন পদ্ধতি, এই যে এখানে ধ আছে। তাহলে সন্ধির নিয়ম আমি পড়াবো বা সন্ধির উপর টিউটোরিয়াল করব, সেটাও দেখবেন। আশা করি আরো বুঝতে পারবেন যে সন্ধি কিভাবে নিয়ম হয়। সন্ধি থেকে অনেক প্রশ্ন আসে, প্রতিবারই 2-3টা করে থেকে। মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ কি? মনস্তাপ। ঠিক আছে, সন্ধিতে একটা জিনিস খেয়াল করবেন, দন্তের স, তালব্য স, মূর্ধন্য স, রেপ, এইগুলো থাকলে বেশিরভাগই কি স এবং র, এই 2 কারণে কিন্তু বিসর্গ সন্ধি হয়ে থাকে। বিসর্গ সন্ধির একটা নিয়ম দেখেন, বিসর্গের পরে প্রথম অংশে বিসর্গ থাকবে, আর দ্বিতীয় অংশে যদি কি থাকে? ত বা থ থাকে, তাহলে কি হবে? দন্তের স হবে। তাহলে দেখেন আমরা একটা জিনিস খেয়াল করছি যে মনস্তাপ বানানে দন্তের স আছে,
তাহলে দেখেন আমরা ভাঙলে কি হয়, মনোযোগ তাপ। তাহলে এই যে দন্তস্বটা হবে কি হবে, মনস্তাপ। এই যে দন্তস্বটা হয়েছে, ত আছে বিসর্গ প্রথম অংশে, তাহলে বিসর্গ দ্বিতীয় অংশে ত, এই দেখেন ত আছে বলে দন্তস্ব হয়েছে। আর যদি চ বা ছ থাকলো তাহলে তালব্য স হতো, ট বা ঠ থাকলে কি হতো, মূর্ধন্য স হতো। তাহলে এই যে সন্ধিতে তিনটা নিয়ম, ত বা থ থাকলে দন্তস্ব, চ বা ছ থাকলে তালব্য স, ট বা ঠ থাকলে মূর্ধন্য স। তাহলে উদাহরণ কি হবে, ঠিক আছে, নিযোগ ঠুর নিষ্ঠুর, দেখেন নিষ্ঠুর বানানে মূর্ধন্য স। হ্যাঁ, নিযোগ চুপ নিশ্চুপ তালব্য স, চ আছে, তাহলে চ স থাকলে তালব্য স, ট ঠ থাকলে মূর্ধন্য স, ত থ থাকলে দন্ত স। তাহলে মনস্তাপ বানান মনোযোগ তাপ। তাহলে সন্ধি আমরা আরো ভালো করে জানবো পরবর্তী টিউটোরিয়ালগুলোতে। সাহিত্য থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি কে দেয়। দেখেন আমরা যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলি, বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছে কারা দেশে কে দেশে সেটা প্রশ্ন আসছে। দেখেন কলকাতা সংস্কৃত কলেজ, সংস্কৃত কলেজ, এই সংস্কৃত কলেজ হচ্ছে ওনাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি দিচ্ছে। তাহলে সংস্কৃত কলেজ বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছে। তাহলে এই ছিল এই সালের প্রশ্নগুলো, আপনারা অবশ্যই খেয়াল করবেন, ঠিক আছে। তাহলে আশা করি এখান থেকে উপকৃত হবেন এবং বিষয়বস্তু সম্পর্কে সঠিক ধারণা রাখবেন। আমি পরবর্তীতে আলাদা আলাদা করে টিউটোরিয়াল বানাবো, সেই টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসে যারা ক্লাস দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।